কথাটা বলে চোখ টিপ দিয়ে মুচকি মুচকি হেসে দুলতে দুলতে হালকা গুঁতো দিল শুভ্রা রাতকে। মৃদু রাতের দিকে তাকিয়ে তার ভ্রু নাচিয়ে ইশারা করতে থাকলো। বেচারি রাত তাদের কথার মাথা মুলো কিছু না বুঝে চোখ ছোট বানিয়ে পিট পিট করে তাকালো দুজনের দিকে। রাতের এভাবে তাকানো দেখে মৃদু আর শুভ্রা দুজনেই হাসিতে ফেটে পড়ল। তখন রাত লজ্জা পেয়ে কোনো মতে দ্রুত পায়ে চলে আসলো রুম থেকে। রাতকে এভাবে পালিয়ে যেতে দেখে দুজনের হাসির বেগ যেন আরো বেড়ে গেল। শুভ্রার রুম থেকে রাত সোজা রান্নাঘরে পা বাড়ালো। তখনই তার শাশুড়ি মা রানু বেগম তাকে রুদ্ধের জন্য কফি বানিয়ে নিয়ে যেতে বললেন। রুদ্ধের জন্য কফি বানাতে বানাতে রাত মনে মনে ভাবল, মানুষ কি পরিমাণ রসকসহীন হতে পারলে এমন কড়া তিতা কফি খেতে পারে। রুদ্ধের কফি হতে হবে দুধ চিনি ছাড়া, কড়া ক্যাফিনের স্মেল থাকতে হবে সেই কফিতে। রাত ভাবল, এমন কফি মানুষ খায় কিভাবে? তার তো এই কফির দিকে তাকালেই কেমন কেমন লাগছে। ছি। রুদ্ধের জন্য কফি নিয়ে রুমে চলে আসলো রাত, কিন্তু রুমে এসে দেখে রুম পুরো ফাঁকা, রুদ্ধ নেই। তারপর বারান্দায় গিয়ে দেখতে পেল সোফার ওপর বসে বই পড়ছে রুদ্ধ। পেশিবহুল দৃঢ় বিশাল গায়ে তার ধূসর রঙের হাফহাতা টি শার্ট জড়িয়ে আছে আর ট্রাউজারও পরেছে ধূসর রঙের। বলিষ্ঠ হাত জোড়ায় ফুলে ফেপে ওঠা শিরাগুলো দৃশ্যমান হয়ে আছে। পাতলা পশমে ভরা হাতখানার উপর সূর্যের আলোতে সোনালি আলো এসে পড়েছে। রুদ্ধের ত্বক জলজল করে আছে সেই আলোর সংস্পর্শে। অদ্ভুত এক আকর্ষণে চোখ আটকে গেল রাতের, যেন কোনো পরিশীলিত বর্বরতা। রাতের হুট করে আঁকড়ে ধরতে ইচ্ছে করল রুদ্ধের পোক্ত পুরুষালীন দৃঢ় শিরায় ভরা লম্বা হাতখানা। সে বলতে বাধ্য, এই পুরুষটা অসম্ভব সুন্দর। মানুষটাকে দেখলেই অজানা এক প্রশান্তি কাজ করে তার মনে। মুখে মিষ্টি হাসি ফুটল রাতের। আচমকা আলতো স্বরে মিউ শব্দে শুনতেই ধ্যান ভেঙে গেল রাতের। চোখ গেল পুফির দিকে, যে কিনা রুদ্ধের পাশে প্রজাপতি ধরার জন্য লাফিয়ে লাফিয়ে খেলা করছে। তা দেখে রাতের মিষ্টি হাসির রেখা আরও দীর্ঘ হলো। পুফিকে দেখলেই আদর করতে ইচ্ছে করলো তার ভীষণ। আদরে পুফিকে আদরে আদরে ভরিয়ে দিতে দ্রুত রুদ্ধকে কফি দিতে রুদ্ধের কাছে এগিয়ে গিয়ে আলতো মৃদু স্বরে শোধালো, শুনছেন আপনার কফি। বারান্দায় আচমকা কারো উপস্থিতি পেয়ে বইয়ের ভাঁজ থেকে চোখ তুলে সামনে তাকালো সে। তার থেকে একটু দূরে থাকা শুভ্র নির্মল নিষ্পাপ মুখে চোখ পড়তেই থমকে গেল সে। সাদা সফেদ রঙের একটা থ্রি পিস পরা রাতের খোপায় তোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে। কিছু চুল আলগা হয়ে নেমে লেপ্টে আছে গালে। মায়াবী হরিণী আঁখি জোড়ার কোণে একটু ক্লান্তির ছোঁয়া লেগে আছে। মেঘের মতো নরম ঘামের ছোঁয়ায় স্নিগ্ধ মুখখানা চেয়ে দেখল রুদ্ধ। হুট করে রুদ্ধের মনে পড়ল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। খেয়াল হতেই চোখ নামিয়ে নিল সে। রুদ্ধকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পুরো শরীর অসাড় হয়ে আসছিল রাতের। অজানা লজ্জার ভারে নুইয়ে ফেলেছিল মাথা। অপেক্ষা করতে থাকলো রুদ্ধ কখন তাকে কফির কাপটা দিতে বলবে তার হাতে। রুদ্ধ পুনরায় তার নজর বইয়ে নিবদ্ধ করে ডান হাতটা বাড়িয়ে দিল কফির কাপ নিতে। রুদ্ধ হাত বাড়াতেই রাত তার হাতে কফির কাপটা দিয়ে কোলে তুলে নিল সাদা তুলতুলে তুলোর ডিব্বাটাকে। কফির কাপ হাতে নিয়ে আর চোখে আবার রুদ্ধ তার সামনে থাকা শুভ্র রমণীর দিকে তাকালো। রুদ্ধের বারান্দার পাশেই দাঁড়িয়ে আছে বিশাল এক সাদা রঙ্গন গাছ। বাতাসের মৃদু ঝলকানিতে আলতো করে বাড়ি খাচ্ছে তারা বারান্দার গ্রিলের সাথে। মিষ্টি গন্ধ ভেসে আসছে সাদা রঙ্গনের। রুদ্ধ একবার সেদিকে তাকিয়ে আরেক পলক চাইল মেয়েটির দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তাকে। রাতের হাতে তার দাদিমার পরিয়ে দেয়া স্বর্ণের বালা চকচক করছে উজ্জ্বল শুভ্র হলদে হাতে। মেয়েটার নরমভাবে বাঁকানো বোচা নাকের ডগায় পড়ে থাকা ছোট্ট পাথরের স্বর্ণের নাকফুলটায় সূর্যের আলো এসে পড়তেই জলজল করে উঠল ধূলিবেলার শেষ তারার মতো। ক্ষুদ্রতর রত্নখানা যেন মেয়েটাকে আরও মায়াবী করে তুলেছে। ছোট্টখাট্ট সাইজের মেয়েটার উচ্চতার সর্বোচ্চ 5 ফুট 1 হবে। তার থেকে 11 ইঞ্চির ছোট মেয়েটা তার বুকের কাছে গিয়ে পড়বে। রুদ্ধ মনে মনে মেয়েটার নাম স্মরণ করার চেষ্টা করতে লাগলো। তখনই হুট করেই মনে পড়ল সে তো মেয়েটার নামই জানে না। জানবে কিভাবে? সে তো শুনতে চায়নি একবারের জন্যও। রাত তখন পুফিকে কোলে নিয়ে আদর করতে ব্যস্ত। পুফিকে চুমু দিয়ে মনমতো আদর দিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেল রাত। পেছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত একজোড়া চোখ যা পুরোটা সময় নজর বন্দি করে রেখেছিল তাকে। পুরোটা সময় এক দৃষ্টিতে চেয়েছিল রুদ্ধ। সে দৃষ্টিতে ছিল এক আকাশ সমান মুগ্ধতা।
রাত চলে যেতেই রুদ্ধ সেদিকে যেয়ে আপন মনে বিড়বিড় করে উঠল। সাদা রঙ্গনা। রাত চলে যেতেই রুদ্ধ বইটা বন্ধ করে মাথা এলিয়ে দিল সোফায়। তখনই পুফি লাফিয়ে তার পাপার কোলে উঠে গোল হয়ে বসে পড়ল, তো স্নেহমাখা হাত বুলিয়ে দিতে লাগলো তার গায়ে। সকাল 8টা বাজে এখন। বাহিরে রোদের কোমলতা কমে আসে আস্তে আস্তে। মৃদু বাতাস বইছে, সেই সঙ্গে মিহি ছন্দে ছন্দে দুলছে মাধবীলতার ছোট্ট ডালপালাগুলো। মিষ্টি গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে। আবেশে চোখ বুজে ফেলল রুদ্ধ, মৃদু স্বরে সুর তুলল। তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা সুদূর বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া। ইদানিং কি হয়েছে নিজের বুঝতে পারছে না রুদ্ধ। হঠাৎই এলোমেলো হয়ে পড়ছে সে। চোখ খুলে পুফিকে কোল থেকে নামিয়ে দিল। সোফা থেকে উঠে রুমের দিকে পা বাড়াল রুদ্ধ। ক্লাসের জন্য কিছু প্রজেক্ট তৈরি করতে হবে, তার সাথে অফিসিয়াল কিছু কাজও বাকি আছে। পবিত্র জুম্মার দিন আজ। বাড়ির সব ছেলেরা আজ একসাথে নামাজ পড়তে যাবে। আহাদ, আব্রাহাম, জিহাদ এবং রুদ্র লিভিং রুমে বসে আছে। রুদ্ধ আসলেই চারজন একসাথে বেরিয়ে পড়বে। রুদ্রের পরনে আজ হালকা গোলাপি রঙের পাঞ্জাবি। উচ্চতায় রুদ্ধের সমান সে, তবে গায়ের রং রুদ্ধের থেকে কিছুটা চাপা। উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষে, প্রচণ্ড মিশুক স্বভাবের। সহজেই যে কারোর সাথে হেসে মন খুলে কথা বলতে পারে। তার পাশেই জিহাদ চশমা চোখে ফোনের মধ্যে ডুবে আছে। পরনে তার ধূসর রঙের পাঞ্জাবি। আহাদ আব্রাহাম আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে, সব সময়ের মতোই। কিছুক্ষণ পরে সিঁড়ি বেয়ে শুভ্র রঙা পাঞ্জাবি পরে নেমে আসলো রুদ্ধ আব্রাহাম। পেশিবহুল বিশাল দেহে শুভ্র রঙের পাঞ্জাবিটি শরীরের প্রতিটি রেখা ধরে আটকে আছে। বলিষ্ঠ বাহু আর দৃঢ়বুকে নিখুঁতভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে টাইট পাঞ্জাবিটা। শুভ্র রঙটা তার উজ্জ্বল ত্বকের গায়ে এক অন্যরকম দীপ্তি ছড়িয়েছে। রুদ্ধকে দেখতেই দাঁড়িয়ে পড়ল। তার দাঁড়ানো দেখে আহাদ, আব্রাহাম এবং জিহাদও উঠে দাঁড়ালো। তারপরে চারজনে একসাথে বেরিয়ে পড়ল মসজিদের উদ্দেশ্যে। রান্নাবান্নার কাজ শেষ করে জামিনা বানুর রুমের দিকে পা বাড়ালো রাত। সকালে খাবার শেষে ডাইনিং টেবিল থেকে নিজ রুমে যাবার আগে তিনি রাতকে বলে গিয়েছিলেন গোসল করার আগে যেন তার সাথে দেখা করে আসে সে। শাশুড়ি মায়ের সাথে আজ সে ভালোই রান্নাবান্না করেছে। গরুর মাংসের কালাভুনা, মুরগির রোস্ট, ডিমের কোরমা, ইলিশ মাছ ভাজি, গলদা চিংড়ি ভুনা আর পোলাও রান্না করেছে আজ। আগে মায়ের সাথে রান্না করত সে, তাই তার রান্নার হাত বেশ চমৎকার। রাত গোসল করে লাল টকটকে ব্লাউজ এবং পেটিকোট পরে বসে আছে তার শাশুড়ি মায়ের অপেক্ষায়। রাত শাড়ি পরতে পারে না, বিয়ের আগে কখনো পরেনি। বিয়ের দিনই সে প্রথম শাড়ি পরেছিল। রাত নিজের কোমর পর্যন্ত ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো আস্তে আস্তে শুকিয়ে নিতে ব্যস্ত। অপরদিকে তার এমন রূপ দেখে থমকে গেছে এক পুরুষ। নামাজ শেষ করে কেবলই রুমে ঢুকেছে রুদ্ধ। রুমে ঢুকতেই রাতকে এভাবে এলোমেলো হয়ে বসে থাকতে দেখে কিছুটা হকচকিয়ে গেল। লাল টকটকে ব্লাউজ ফেটে বেরিয়ে আসে রাতের শুভ্র উজ্জ্বল হলদেটে নরম তুলতুলে মেদহীন উদর। ছোট্ট কালো তিলটা নাভির নিচে লুকিয়েছিল অলস আলোয়। মসৃণ নরম ত্বকে টান পড়তেই উকি দিল সে। সদ্য ফোটা রক্ত রঙ্গনের ন্যায় লাগছে মেয়েটাকে। গলা শুকিয়ে এলো তার। হালকা করে ঢোক গিলে নিল সে। সদ্য গোসল করা ভেজা চুলে মেয়েটাকে প্রচণ্ড স্নিগ্ধ ও মায়াবী লাগছে। ঘোর লেগে গেল রুদ্ধের। রাতের ভেজা চুলগুলো কাঁধ বেয়ে পিছলে পড়ছে। কিছু জলকণা এখনো কপালের কিনারে থমকে আছে। চুল থেকে গড়িয়ে পড়া পানি লরির মতো পিছলে তার গলার রেখার মতো বেয়ে অচেনা সুরের গড়িয়ে পড়ছে। ঘাড়ের পাশে এখনো কয়েকটি জলবিন্দু টলটল করছে। সূর্যের আলো পড়ায় রূপলি হয়ে আছে তারা। ঠোঁটগুলো হালকা লালচে হয়ে আছে। জল ছুঁয়ে আরো কোমল হয়ে গেছে, যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায়। রুদ্ধের অসম্ভব অপূর্ব লাগলো মেয়েটাকে এই মুহূর্তে। রাতের নরম মোমের মতো পায়ের দিকে চোখ যেতেই চোখে পড়ল ছোট্ট একটা কালো কুচকুচে তিল। পা থেকে মাথা অবধি খুঁটিয়ে দেখতে লাগলো রাতকে সে।
আপন মনে চুল ছাড়াতে ব্যস্ত রাত। কেউ যে তাকে মুগ্ধ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সেদিকে হুঁশ নেই তার। কিন্তু আচমকা পুফিকে দরজার দিকে দৌড়ে যেতে দেখে সেদিকে তাকাতেই অক্ষি পলক বড় হয়ে গেল তার। লজ্জায় মাথা নুয়ে ফেলল সে। রক্তের মতো লাল আভা জমে আসলো তার কায়া জুড়ে। কোনোরকম শাড়িটা গায়ের ওপর ফেলে দৌড় দিল ওয়াশরুমে। রাতকে এভাবে দৌড়ে যেতে দেখে কিছুটা ইতস্তত করে তাকালো সেদিকে। মনে মনে নিজেকেই গালি দিতে লাগলো রুদ্ধ। কেন এভাবে তাকিয়েছিল সেই মেয়েটার দিকে। তারপর পুফিকে কোলে করে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। নিজের উপর রাগ হলো তার। এভাবে কেন তাকাতে গেল মেয়েটার দিকে। তার তো মেয়েটার সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই। সে তো বলেই দিয়েছে বউ হিসেবে সে মানে না তাকে। নিজের কাজে নিজেই বিরক্ত হলো সে। বাথরুমে বসে রীতিমতো শাড়ি নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে রাত। কিন্তু কোনোভাবেই শাড়ি পরতে সক্ষম হলো না। জামিনা বানু দিয়েছেন এই শাড়িটা আজ তাকে। শাড়িটা দেওয়ার উদ্দেশ্যেই মূলত তাকে ডেকেছিল সে। বাড়ির নতুন বউ সে, তাই নাকি এখন থেকে প্রত্যেক শুক্রবার শাড়ি পরতে হবে। সিঁদুররাঙা লাল টকটকে শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাত। হাজার চেষ্টা করেও শাড়ি পরতে ব্যর্থ হয়ে তাওয়াল গায়ে পেঁচিয়ে নিল। তারপর ওয়াশরুমের দরজা হালকা করে খুলে উকি দিয়ে দেখতে লাগলো রুদ্ধ ঘরের ভেতর আছে কিনা। ঘর ফাঁকা দেখে ধীর পায়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করলো রাত। বিয়ের 3 দিন হলো আজ তাদের। এর মধ্যে যতবার তাদের দেখা হয়েছে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে ছেড়েছে। মুখটা মলিন করে শাড়ি ধরে চুপচাপ বসে পড়ল খাটের উপর। শাড়ি না পরে সে নিচেও নামতে পারবে না, আবার নিজের শাড়িও পরতে পারছে না। রানু বেগম হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলে ভুলে গেছে তাকে শাড়ি পরাতে আসতে হবে তা। তখনই পুফিকে কোলে নিয়ে ঘরে ঢুকলো রুদ্ধ। বিছানায় রাতকে ঠোঁট ফুলিয়ে বসে থাকতে দেখেও না দেখার ভান করে কোনো দিকে না তাকিয়ে সোজা কাভার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। রাত রুদ্ধকে দেখিয়ে পিঠ সোজা করে বসেছিল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু কিছু বলে ওঠার আগে রুদ্ধ ওয়াশরুমের দরজা আটকে দিল। রুদ্ধ ওয়াশরুম থেকে বের হতেই রাত তাকালো তার দিকে। কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। রুদ্ধ রাতকে পাশ কাটিয়ে যাবে তখনই রাত গিয়ে খামছে ধরল তার হাত। আচমকা রাতের এমন করায় দাঁড়িয়ে পড়ল রুদ্ধ। রাতের হাতের দিকে তাকালো, তারপর রাতের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? রাত মিনমিন করে নরম স্বরে বলল। একটু শুনো না। রুদ্ধ ছাড়া গলায় বলল। কি? রাত আরো নরম সুরে আস্তে করে বলল। আমি শাড়ি পরতে পারছি না। রুদ্ধ ললাটে ভাঁজ ফেলে বিরক্ত গলায় বলল। তো আমি কি করব? রাত মাথা নিচু করে বলল। একটু পরিয়ে দিন না। রাতের এমন আবদারে হতভম্ব হয়ে গেল রুদ্ধ। কপালের ভাঁজ গাঢ় হয়ে আসলো। চোখ ছোট ছোট করে তাকালো তার বুকের কাছে মাথা নিচু করে থাকা রমণীর দিকে। এই মেয়ের মাথায় সমস্যা আছে নাকি? বলে কি এই মেয়ে? এখন তাকে শাড়ি পরিয়ে দিতে হবে এই মেয়েকে? রাত তখনও এক হাত দিয়ে খামচে ধরে রেখেছে রুদ্ধের শক্তপোক্ত পেশিবহুল বাহু। একটু দিন না পরিয়ে। দাদিমা দিয়েছেন শাড়িটা, না পরলে কষ্ট পাবেন তিনি। রুদ্ধ কপাল কুঁচকে তাকালো রাতের দিকে। রুদ্ধ আরো একবার রাতের খামচে ধরে রাখা বাহুতে চোখ বুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে আর কত কি করবে আল্লাহ জানে। শাড়ির কুচি ধরে দাঁড়িয়ে আছে রাত। রুদ্ধ তার পায়ের কাছে বসে শাড়ির কুচি ঠিক করছে। রাত চুপটি করে তাকিয়ে দেখছে তার ব্যক্তিগত পুরুষটিকে। আজ তাদের বিয়ের মাত্র 3 দিন হয়েছে কেবল। এই 3 দিনে একটা বারের জন্য ভালোভাবে কথা বলেনি এই লোকটা তার সাথে। আর এখন কিনা তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত রুদ্ধের কাছে শাড়ি পরতে হলো ভেবে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো রাত। কুচি ঠিক করা হতেই উঠে দাঁড়ালো রুদ্ধ। তারপর রাতের দিকে তাকিয়ে বলল, বাকিটা নিজে করে নাও এবার। চোখ পিট পিট করে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে অবুঝের মতো বলল। হুম। রুদ্ধ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বিরক্তিতে চোখ কুঁচকে ফেলল সে। তারপর ছো মেরে রাতের হাত থেকে কুচিটা নিয়ে গুজে দিল ভালোভাবে। হঠাৎ নিজের নরম উদরে রুদ্ধের শক্ত আঙুলের স্পর্শ লাগতেই কেঁপে উঠল রাত। কাঁপুনি দিল পুরো শরীর জুড়ে। চোখ খিচে বন্ধ করে ফেলল মুহূর্তেই। কেঁপে উঠল রুদ্ধ নিজেও। নিজের কাজেই নিজেই হতভম্ব হয়ে গেল রুদ্ধ। আজ হয়েছে কি তার? জীবনে প্রথম কোনো মেয়েকে এভাবে স্পর্শ করল সে। শাড়ির কুচিটা গুজে দ্রুত হাত সরিয়ে নিল রুদ্ধ। তারপর কোনো দিকে না তাকিয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। রুদ্ধ যেতেই দরজার দিকে তাকালো রাত। লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে তার এখন। কোনো মতে শাড়ির আঁচল গায়ে ভালোভাবে তুলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তৈরি হয়ে নিল। ও মা, এ হচ্ছেটা কি ভেতরে? সবার সামনে তো খুব বলো। আমি এই মেয়েকে বউ মানি না,
অথচ রুমে বসে খুব তো ইটিস পিটিস করতেছো। তলে তলে টেম্পু চালাও, তাই না ভাইয়া? দাঁড়াও, ওয়েট, এই তথ্য আমি পাবলিশ করবই করব। শুভ্রা দরজার ফুটো ধরে এতক্ষণ সব দেখছিল। সে এসেছিল ভাবিকে শাড়ি পরাতে, তার মা পাঠিয়েছে। সে ব্যস্ত থাকায় শুভ্রাকে বলেছে শাড়ি পরিয়ে দিয়ে আসতে তার ভাবিকে, কিন্তু শাড়ি পরাতে আসতে গিয়ে যে এমন ভয়ানক সিন দেখবে তা সে কল্পনাও করেনি। বলেই নাচতে নাচতে চলে গেল তার কাজিন মহলের কাছে। ওহে জনগণ, কই তোমরা? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! ভাইয়া ভাবিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, তাও আবার ফিল্মি স্টাইলে। মৃত্তিকা চুল খোঁচাচ্ছিল, হঠাৎ এমন কথা শুনে হতবাক হয়ে তাকালো শুভ্রার দিকে। সো হোয়াট? স্বামী স্ত্রীর মধ্যে এটা নর্মাল। তুই আবার ফোঁটা ধরে দেখতে গেছিস কোন সাহসে, নির্লজ্জ মেয়ে? আরে আমি কি ইচ্ছে করে দেখতে গেছি নাকি? হ্যাঁ, আম্মু আমাকে পাঠিয়েছিল ভাবিকে শাড়ি পরাতে। ও মা, যাইয়া দেখি সেই কাণ্ড ঘটতেছে। বলেই তিন বোন হাসতে হাসতে লুটুপুটি খেতে লাগলো। তাদের তিত করলা ভাইটা কিনা শেষ পর্যন্ত তাদের ভাবিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। ওয়াও! দুপুরে খাবার টেবিলে একের পর এক প্রশংসা করতে ব্যস্ত আহাদ, আব্রাহাম এবং রুদ্র। একে একে সবাই রাতের হাতের রান্নার প্রশংসা করতে লাগলো। কিন্তু রাতের মনে আধার নেমে আসলো যখন দেখলো রুদ্র চুপচাপ খাওয়া শেষ করে কোনো কিছু না বলেই রুমে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল তার। রাতের মুখ অন্ধকার হয়ে আসতেই শুভ্রা খেয়াল করলো, তা বুঝতে পেরেই বলে উঠল, ভাইয়া বুঝি ভুলে গেছে সে এত বেশি খায় না। আজ কোনো পদই বাদ রাখলো না, সবই চেটেপুটে খেলো। ওয়াও! জিহাদ মাঝখান থেকে ফোড়ন কেটে বলল, আরে একমাত্র বউ রান্না করেছে তার, চেটেপুটে সে খাবে না তো কে খাবে? হ্যাঁ, এখন তো বহুত পরিবর্তন লক্ষ্য করছি, আরও কত কিছু দেখবো। রানু বেগম মিটমিটিয়ে হাসতে লাগলো। ছেলে তার কখনোই পরিমাণের বেশি খাবার খায় না। রাত তাদের কথা শুনেই এক পলক রুদ্ধের রুমের দিকে তাকালো। খাওয়া দাওয়ার পাল্লা শেষ হতে না হতেই ব্যাগ গোছাতে শুরু করে দিল মেয়েরা। মৃত্তিকা, মৃদু ও জিহাদ তারা তিনজনেই আজ সিলেট ফিরে যাবে। ক্লাস বন্ধ দিয়ে বেড়ানো তাদের পক্ষে সম্ভব নয়। রুদ্ধের ইউনিভার্সিটিতেই জয়েন করবে এই সপ্তাহে, তাই সে সিলেট ফিরবে না। চিত্রা আপাতত চট্টগ্রাম ফিরে যাওয়ার আগে কিছুদিন থাকবে এখানে। রাতের মন খারাপ হয়ে গেল। মাত্র একদিন থাকলো তারা, কাউকে সময় দিতে পারল না সে। আসরের নামাজের পর এই বেরিয়ে পড়ল তারা। রুদ্ধ ও রুদ্র গাড়ি করে পৌঁছে দিতে গেল তাদের। সূর্যটা যেন ক্লান্ত, কোনো পথিক হয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়তে লাগলো গা এলিয়ে। আকাশে ছড়িয়ে পড়েছে কাচের মতো স্বচ্ছ কমলা, আঙুল ছুঁয়ে দিলে গলে যাবে যেন। নদীর পাড়ে বুনো ঘাসে হালকা হাওয়া দোল দিচ্ছে, তার পাতার ফাঁকে ফাঁকে আলো ফিল্টারের মতো পড়ছে ম্লান নিঃশব্দ। কোনো এক অচেনা পাখি ডেকে উঠে দূর বন থেকে, তার ডাকে ভরে যায় বিকেলের নরম স্তব্ধতা। গাছের ছায়া একটু একটু করে লম্বা হতে হতে যেন হারিয়ে যাচ্ছে মাটির গভীরে। ধুলো জমা পথটা সোনালি হয়ে উঠেছে, কিছুক্ষণ পরেই তা ধূসর হয়ে যাবে। এই জেনে হয়তো রোদটা একটু বেশি কোমল হয়েছে আজ। রুমে একা একা বসে আছে রাত। পুফি তার পাশেই কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। রুদ্ধ এবং রুদ্র একসাথে বাহিরে বের হয়েছে, এখনও আসেনি কেউ। আহাদ, আব্রাহাম বাড়িতে নেই। রানু বেগম দুপুরে খাওয়া শেষে বিশ্রাম নিতে গেছে তার রুমে। জামিনা বানু নিজের রুমে এখন। শুভ্র ঘুমিয়েছে। রাতের একা একা ভালো লাগছে না। রাত উঠে দাঁড়ালো বিছানা থেকে, বেরিয়ে পড়ল রুম থেকে। ভাবলো ঘুরে ঘুরে দেখবে বাড়িটা আজ। রুদ্ধের রুমের বাহিরে ডান পাশের জায়গাটা দেয়ালের বদলে গ্রিল দিয়ে আটকানো। তার পাশেই সোজা পথ ধরে হেঁটে গেল রাত। সামনে গিয়েই দেখলো বিশাল খোলা বারান্দা, বলতে গেলে ছোটোখাটো একটা ছাদ, যেখানে লাগানো আছে বিভিন্ন রকমের ফুল গাছ। সামনে এগিয়ে দেখলো সেখানে কয়েকটা বড় বড় তবে লাল পদ্ম লাগানো, তার পাশেই লাগানো জল গোলাপ। অবাক হয়ে দেখলো রাত গাছগুলোকে। তারপর চোখ মেলে তাকালো খোলা আকাশের দিকে। আকাশের রং ফ্যাকাশে হয়ে আসছে আস্তে আস্তে। বৃষ্টি নামবে আজ রাতে। রাত কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে এসে পুফিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরল রুদ্ধ। ঘরে ফিরেই রাতকে অগোছালো হয়ে বিছানায় শুয়ে থাকতে দেখে এক পলক তাকালো সেদিকে। রাতের শাড়ির আঁচল অগোছালো হয়ে সরে গেছে কিছুটা, উজ্জ্বল উদরের কিছু অংশ দৃশ্যমান। রাতের পাশেই গুটিয়ে গোল হয়ে শুয়ে আছে পুফি।
দুজনের ঘুমের ভঙ্গি পর্যবেক্ষণ করে ওয়াশরুমে পা বাড়ালো রুদ্ধ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বিছানার আরেক পাশে গিয়ে পা ভাঁজ করে বসে কাজে মন দিল সে। কিন্তু অবাধ্য চোখ বারবার চলে যাচ্ছে পাশে এলোমেলো হয়ে শুয়ে থাকা রমণীর দিকে। গোলাপের পাপড়ির মতো লালচে ঠোরজোড়া বাচ্চাদের মতো ফুলিয়ে ঘুমিয়ে আছে রাত। ছেড়ে রাখা চুলগুলো অগোছালো হয়ে গেছে, কিছু ছোট চুল এসে পড়ে আছে কপালের ওপর। রুদ্ধ হাত বাড়িয়ে রাতের শাড়ি ঠিক করে দিয়ে আবার কাজে মন দিল।